আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী ৪.১ এর ম্যাথ সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অনুশীলনীর ম্যাথ করার পূর্বে আমাদেরকে অবশ্যই ৭টা সূত্রের সঙ্গে পরিচিত হতে হবে। এই সূত্রগুলা একদমই সহজ, আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটু বুঝলেই কিন্তু ম্যাথ একদম ইজি হয়ে যাবে। তো আমি প্রথমে এই সূত্রগুলো সম্পর্কে একটু বলি। যেমন দেখো, এখানে দেয়া আছে a⁴m ইন্টু a⁴n। এখানে নিচে এ যে আছে, নিচের অংশকে বলা হয় বেজ বা ভিত্তি, আর উপরে যে থাকে সে হলো কি পাওয়ার। এটা তোমরা জানো, তারপরে বললাম আর কি। এখানে এ বেজ, এখানে এ বেজ। তো এই দুইটা বেজ কি আকারে আছে? ইনটু আকারে আছে। মনে রাখতে হবে, যদি একই বেজ ইনটু আকারে থাকে তাহলে ওই বেজ একটা কমন নেওয়ার পর ওদের পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তার মানে বেজ যদি একই হয় এবং ইনটু আকারে থাকে তাহলে একটা বেজ কমন নেওয়ার পর পাওয়ারগুলো কি করে দেবো? যোগ করে দেবো। তো যার কারণে এখানে দেখো এ আর এ বেজ একটা কমন নিছি, এরপরে এর পাওয়ার এম ছিল এবং এর পাওয়ার এন ছিল, দুইটাকে দেখো যোগ করা হয়েছে। একটা এক্সাম্পল আমি দেই। মনে করো যে আমার এখানে দেওয়া আছে 7, এখানেও দেওয়া আছে 7। এখানে পাওয়ার মনে করো আমি দিলাম 5, এখানে দিলাম 2। দেখো তো, এই যে এখানকার স্ট্রাকচার এখানকার স্ট্রাকচার একই না? এই যে বেজ বেজ একই এবং কি আকারে আছে? ইনটু আকারে আছে। তো বেজ যদি একই থাকে, ইনটু আকারে থাকে, আমি বললাম যে একটা বেজ নেওয়ার পরে পাওয়ারগুলো জাস্ট যোগ করব। তাহলে এখানেও তো তাই করা যায় নাকি? অর্থাৎ আমি 7 একটা বেস নেওয়ার পরে এই পাওয়ারগুলোকে জাস্ট যোগ করে দেবো, এই যে যোগ করে দিলাম, তাই না? তাহলে এই যে এরপরে ক্যালকুলেট করে যা হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত তোমরা এটা তো বুঝছো যে যদি একই বেস কি আকারে থাকে? গুণ আকারে থাকে, তাহলে একটা বেস নেওয়ার পরে পাওয়ারগুলো যোগ করব, এতটুকুই এনাফ। এরপর আমরা আসি দ্বিতীয় সূত্রে। তো এখানে দেখো দ্বিতীয় সূত্রটা কি বলা আছে? a⁴m বাই দিয়ে a⁴n। তো এখানে দেখো বাই আকারে বেস কিন্তু একই আছে। এর আগে ইনটু আকারে বেজ একই ছিল, এবারে বাই আকারে কি বেজ একই আছে। তো যদি বাই আকারে বেজ একই থাকে, এক্ষেত্রেও বেজ একটা নেওয়ার পরে পাওয়ারগুলোকে এর আগে যেমন আমি গুণে যোগ করছি, এবারে বাইয়ে জাস্ট বিয়োগ করে দেব। তার মানে এই যে এ বেজ একই আছে, জাস্ট একটা কমন নেব এবং এখানে বেজটা ভাগ আকারে থাকার কারণে কি করব? বেজের পাওয়ারগুলোকে জাস্ট বিয়োগ করে দেবো। একটা এক্সাম্পল দেখি। মনে করো যেখানে 5, এখানেও মনে করো 5, তার মানে দুইটাই আমার বেস। এখানে পাওয়ার আমি দিলাম মনে করো 3 বা 2 দিলাম, এখানে 1 দিলাম। তো এখন কি হবে তাহলে? দেখো তো, এটার সঙ্গে মিলে না? স্ট্রাকচারগতভাবে তো মিলছে, অর্থাৎ বাই আকারে দুইটা বেজেই একই আছে। এবং সেক্ষেত্রে আমরা একটা বেজ নেওয়ার পরে কি করব? সূত্রে বলছিল একটা বেজ নেওয়ার পরে পাওয়ারগুলো কি করে দেবো? বিয়োগ করে দেবো। অর্থাৎ এখানে 2 ছিল আর এখানে 1 ছিল, এটা। এরপরে ক্যালকুলেট করে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু সূত্রের ব্যাপারটা তো বুঝছো। এবারে আসি তৃতীয় সূত্রে। এখানে দেখো ab⁴n। এখানে এ এবং বি এর মাঝখানে কোনো গাণিতিক প্রতীক দেয়া নাই, স্পষ্টভাবে দেখা যায় না। তো তখন আমরা যখন দেখবো যে এরকম থাকবে, তোমরা জানো যে মাঝখানে কি কল্পনা করা হয়? ইনটু কল্পনা করা হয়। তার মানে এ বি এর মাঝখানে ইনটু আছে। তো এই এ বি ইনটু আকারে আছে এবং এর উপর অল টু দি পাওয়ার আছে। তো নর্মাল ব্যাপার এটা, যে এ বি ইনটু আকারে থাকলে আমরা এ ইনটু বি লিখতেই পারি, এবং এই পাওয়ারটা যেহেতু দুইজনের উপর আছে, সিঙ্গেল ভাবে দুজনকেই দিতে পারি। এটা আমরা একটু দেখি। এখানে এই মনে করো এক্স ওয়াই আছে, এখানে এইখানে আছে স্কোয়ার। তো এটা তো নর্মাল ব্যাপার, তোমরা জানো, এটা একদমই জানার বিষয়, এটা আগে থেকেই জানো তোমরা। এই যে এক্স ওয়াই অল স্কোয়ার, তো এখানে এই যে এক্স আর ওয়াই কি ইনটু আকারে আছে, ইনটু আকারে দেবো। আর এই যে স্কোয়ার দুজন করার উপর ছিল, দুজনের উপর দিলাম। সহজ না? আচ্ছা, এরপরে আসে চতুর্থ সূত্র। এখানে এ বাই বি অল টু দি পাওয়ার এন। এখানে দুইটা বেজে কিন্তু আলাদা। এর আগে কিন্তু বেজ একই ছিল, তখন আমরা একটা বেজ নিয়েছিলাম। এখন কিন্তু দুইটা বেজেই কিন্তু আলাদা, যার কারণে দেখো পরবর্তীতে আমাদের দুইটা বেজেই কিন্তু এখানে আছে। জাস্ট অল টু দি পাওয়ার ছিল, অর্থাৎ যে পাওয়ারটা ছিল সে এই উপরের বেজের উপরেও ছিল, নিচের বেজের উপরেও ছিল, যার কারণে দুজনের উপরেই কিন্তু এই পাওয়ারটা আবার আলাদা আলাদাভাবে দিতে হবে। এটা যদি আমরা একটু দেখি, এই যে মনে করো যে এখানে এক্স, এখানে ওয়াই দিলাম, এখানে মনে করো কিউব দিছি আমি। তাহলে দেখো তো, এই যে আমার এই যে ব্র্যাকেটের ভিতরে যে বেজটা আছে এবং এই বেজের যে লব আর হর আছে, উভয়ের উপরে তো কিউব আছে নাকি? তাহলে এটাকে উভয়ের উপরেই জাস্ট দিতে হবে সিঙ্গেল করে। তাহলে যে দিলাম, এই যে ব্যাপারটা, তাই না? এরপরে আসি আমি চতুর্থ সূত্রে, ও পঞ্চম সূত্রে আসবো, তাই না? এরপরে পঞ্চম সূত্রে দেখো এখানে দেওয়া আছে a⁴m আবার অল টু দি পাওয়ার কি n। তার মানে একটা বেজের উপরে পাওয়ার এবং তার উপর আবার অল টু দি পাওয়ার। তো যখন তোমরা এরকম দেখবা যে একটা বেজের উপরে পাওয়ার আছে এবং তার উপর আবার পাওয়ার আছে, তখন ওই বেজকে ঠিক রেখে জাস্ট পাওয়ারের পরে গুণ হবে। তো এখানে দেখো, এই যে এ বেজ ছিল, এ তো বেজ ঠিকই আছে, জাস্ট পাওয়ারের উপর পাওয়ার, এই দুইটা পাওয়ারকে একসঙ্গে লেখা হয়েছে। একসঙ্গে লেখা মানে তো গুণ। আমি যদি এটাকে এইভাবে বলতে চাই যে আমি এখানে 5 লিখলাম, এর উপর একটা পাওয়ার দিলাম কিউব, এবং এর উপরে আবার অল স্কোয়ার দিলাম, তাহলে দেখো তো এখানে বেজ 5 আছে না? তাহলে তার উপর পাওয়ার 3 আছে এবং আবার অল টু দি পাওয়ার আছে, তো আবারও পাওয়ার আছে।
তো এখানে আমি কি করতে পারি, জাস্ট পাওয়ার এই যে গুণ করে দেব। এরপরে 6 নম্বর সূত্র দেখো, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। তার মানে যে কোনো একটা বেজের উপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান চোখ বন্ধ করে 1 হবে, কোনো কথা নেই। তার মানে যে কোনো একটা বেজ, সে বেজটা হতে পারে মানে এখানে 5, এই যে পাওয়ার দিলাম 1 এ হবে। এটা হতে পারে এক্স, এ 1 এ হবে। এটা হতে পারে মনে করো আমি পিও দিলাম, যোগ দিয়ে আবার কিউ দিলাম, দিয়ে রাখলাম, এ আবার এই জায়গায় দিলাম, ওই ঘুরি ফিরি কি জাস্ট 1ই হবে। যাই দেই না কেন আমি বেজ, এখানে আমার যেই থাক না কেন, সে যোগ বিয়োগ কি আকারে থাক দেখার টাইম নেই। জাস্ট আমরা দেখবো পাওয়ারটা আমার 0 আছে কিনা। যদি পাওয়ার 0 হয় চোখ বন্ধ করে মান হবে কি 1। এবং সর্বশেষ আমি বলি, তো সর্বশেষটা একটু দেখো কি আছে, a ইনভার্স 1 ইকুয়াল 1/a। এটা কিভাবে হয়েছে, এই যে ইনভার্সের কারণে মনে রাখবা 1/, বসে। ইনভার্সের কারণে যদি 1/, বসে তাহলে বাকি থাকলো কি ইনভার্সকে বাদ দিয়ে। যেহেতু ইনভার্সের কারণে 1/, আমি বললাম বসবে, তাহলে এখন ইনভার্সকে বাদ দাও। তাহলে ইনভার্সকে বাদ দিলে জাস্ট কি হলো, a টু দি পাওয়ার 1 থাকলো, এই বাই এর নিচে জাস্ট a টু দি পাওয়ার 1 বসবে। তো এখানে পাওয়ারটা 1 দিছে, এই 1 তো আমরা জানি যে বেজের, যে কোনো বেজের উপর পাওয়ার 1 দিলে 1 এর কোনো মূল্য নেই, যার কারণে এখানে দেয় নেই। তা আমি যদি এটাকে 1 না দিয়ে অন্য কিছু দিতাম, মনে করো আমি এখানে 5 দিছি, ইনভার্স দিয়ে এখানে 2 দিছি, দেখো আমার আসছে তো এই স্ট্রাকচার একই না। খেয়াল করে দেখো তো, একটা বেজের উপরে পাওয়ার আছে এবং সেটা ঋণাত্মক আকারে, এই যে বেজের উপরে একটা পাওয়ার আছে এবং সেটা ঋণাত্মক আকারে। তাহলে সেক্ষেত্রে কাজ কি আমি বললাম যে এই যে ইনভার্সের কারণে বা এই ঋণাত্মকটার কারণে বা মাইনাসের কারণে জাস্ট 1/, বসাবা। তো 1/, বসানোর পরে কাজ কি, এখন যেহেতু আমি মাইনাসের কারণে 1/, বসাইছি বা ইনভার্সের কারণে 1/, বসাইছি, তাহলে এখন তো ইনভার্সার নাই। তো যদি না থাকে তাহলে এখন কি থাকলো 5² এবং সেটা বসবে নিচে, এই যে 5²। এর আগে এখানে জাস্ট পাওয়ারটা 1 ছিল, যার কারণে এখানে লেখার প্রয়োজন হয় নাই। তোমরা জানো যে কোনো বেজের উপর পাওয়ার 1 থাকলে সেটা লেখার কোনো প্রয়োজন নাই, তো যার কারণে এখানে লেখে নাই। কিন্তু যদি পাওয়ারটা 1 ছাড়া অন্য যে কেউ হয় তখন কিন্তু লিখতে হবে। তো যাই হোক, আশা করি যে সূত্রের ব্যাপারটা তোমরা বুঝছো। এই সূত্রগুলো যদি একটু জাস্ট বুঝো, তাহলে আলাদাভাবে কোনোভাবেই মুখস্থ করার প্রয়োজন নাই এবং আমরা এই অনুশীলনী যতগুলো ম্যাথ আছে সব ইজিভাবে কমপ্লিট করতে পারবো। তো আমি একটু এটা মিশাই দেই এবং অনুশীলনী ম্যাথগুলোতে আসি। এবারে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে তোমাদের বইয়ের প্রথম ম্যাথটা আমি উঠাইছি এবং এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, দেয়া আছে 7³ ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড 3 ইন্টু 3 ইনভার্স 4। এখানে দেখো তো এই যে 7 এবং 7 একই বেস কিনা এবং তারা গুণ আকারে আছে। আমরা সূত্রের প্রথম সূত্রটাই দেখছিলাম যে যদি একই বেস ইন্টু আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ। তাহলে যেহেতু এখানে 7 এবং 7 একই বেস এবং কি আকারে আছে, ইন্টু আকারে আছে, তার মানে উপরে আমি একটা 7 বেস নিতে পারবো এবং তারপরে কি করব, পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তাহলে এই যে প্রথম পাওয়ার ছিল 3, এই সূত্রগতভাবে এখানে যোগ হবে এবং পরের পাওয়ারটা আমি লিখবো। তো পরের পাওয়ারের আগে মাইনাস ছিল জন্য মাইনাস সহ লিখলাম। তো প্লাস মাইনাস তো একসঙ্গে এভাবে বসতে পারে না, যার কারণে আমি কি করবো, এটাকে জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখবো। এবারে নিচেও দেখো তাই, এই যে 3 এবং 3, তার মানে দুইটাই একই বেস এবং কি আকারে আছে, ইন্টু আকারে আছে। তাহলে কি করব, এক্ষেত্রেও আমরা একটা 3 কমন নেব এবং তারপরে পাওয়ার আর পাওয়ার কি করব, যোগ করে দেবো। তো এখানে দেখো 3-র উপরে কোনো পাওয়ার নেই। নর্মালি ভাবে যখন কোনো বেজের উপর পাওয়ার আমরা কিছুই পাই না তখন কি 1 কল্পনা করে নিতে হয়, মানে 1 মনে করতে হয় যেখানে আছে। এ কারণে আমি 1 লিখলাম। এবারে যেহেতু ইন্টু আকারে ছিল তার মানে যোগ দিতে হবে এবং এর পরের পর -4 ছিল, এই যে -4 দিলাম। তো প্লাস মাইনাস একসঙ্গে থাকতে পারে না জন্য জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব। এর পরের লাইনে কি আছে, এই যে 7 এর জায়গায় 7, এই যে কিউব ছিল কিউব, এই যে প্লাস এম এনেছে তোমরা জানো কি হয় মাইনাস, যার কারণে মাইনাস লিখবো। এবং 3 ছিল 3, নিচেও একইভাবে 3 এর জায়গায় 3, এই যে 1 এর জায়গায় 1, এই যে প্লাস এম এনেছে তোমরা জানো মাইনাস হয়। এরপরে 4 ছিল 4। এখন দেখো তোমরা এটা তো জানোই নাকি যে প্লাস আর এই যে প্লাসে যদি গুণ আকারে থাকে তাহলে প্লাসের কাজ করতে হয়, তারপরে মাইনাস এবং মাইনাস ইন্টু আকারে থাকলে এটা কি প্লাসের কাজ করতে হয়, এবং প্লাসে আর মাইনাসে আর এই যে মাইনাসে অথবা প্লাসে ক্যালকুলেট করলে জাস্ট মাইনাসের কাজ করতে হয়। তোমরা এটা মনে রাখবা যে এই যে যদি প্লাসে ইন্টু আকারে থাকে তাহলে প্লাসের কাজ করতে হবে, আর মাইনাসে ইন্টু আকারে থাকলে সেক্ষেত্রেও প্লাসের কাজ করতে হবে, আর প্লাস ইন্টু মাইনাস থাকলে মাইনাসের কাজ করবো, অথবা মাইনাস ইন্টু প্লাস থাকলে মাইনাসের কাজ করবো। এটাকে সহজে মনে রাখা যায়। দেখো এই যে প্লাস ইন্টু মাইনাস বা মাইনাস ইন্টু প্লাস, এটা কিন্তু দুইটাই বিপরীত বিপরীত। তো দুইটাই যখন বিপরীত বিপরীত হবে মনে রাখবা যে মাইনাসের কাজ হবে, আর যখন দুইটি ইকুয়াল এই যে মাইনাস মাইনাস প্লাস প্লাস দুইটা একই একই না, তো যখন দুইটা একই একই গুণ আকারে থাকবে মনে করবা যে সেখানে প্লাসের কাজ করতে হবে। তার মানে একই একই গুণ হইলে কি, অর্থাৎ প্লাস প্লাস একই, মাইনাস মাইনাস একই, এরকম থাকলে প্লাসের কাজ করবা, আর মাইনাস প্লাস বা প্লাস মাইনাস দুইটা আলাদা আলাদা তখন তোমরা মাইনাসের কাজ করবা। তো আমার এখানে তো এই যে প্লাস মাইনাস আলাদা আলাদা ছিল, যার কারণে আমি এখানে এর জায়গাতে মাইনাস বসাইছি এবং পরেও
প্লাস মাইনাস ছিল, এখানে মাইনাস বসাইছি, ঠিক আছে। এবারে দেখো এখানে আমরা ক্যালকুলেট করি, তো এই যে 7 ছিল 7, 3 থেকে 3 বিয়োগ, তা যা আছে তার থেকে তাই বিয়োগ করলে তো কিছুই থাকে না, তাই না? তো কিছু না থাকা মানে শূন্য থাকা। এরপরে কি, নিচে 3 ছিল 3, 1 এর থেকে 4 বিয়োগ। তো এটা একটু দেখো অন্যরকম না, 1 এর থেকে 4 বিয়োগ মানে 1 থেকে তো 4 বিয়োগ করা যায় না, যায় কখনো? মানে কম থেকে বেশি বিয়োগ করতে বলছে। তো তো আমরা এটাকে তখন উল্টে ভাবে বিয়োগ করব, তখন কি হবে, -3 হবে। বিয়োগ করার পর তোমরা দেখবা যে এই দুইটা সংখ্যার মধ্যে কার চিহ্নটা বড়, মানে গাণিতিক প্রতীকটা কার বড়। এখানে 1 এর আগে কিছু না থাকলে আমরা মনে করি প্লাস, আর 4 এর আগে কি আছে এখানে মাইনাস, তাহলে বিয়োগ করার পরে যার চিহ্নটা বড়, মানে যে সংখ্যাটা বড় এবং তার সামনে যে চিহ্ন থাকবে আমরা সেটাই এখানে দিব। তো 4 এর সামনে মাইনাস ছিল, তার মানে 4টা বড়, তো বড় যে তার আগে মাইনাস, যার কারণে মাইনাসটা আমি এখানে রাখছি। এবারে পরের লাইনে কি করব আমি, তোমরা এটা দেখছিলা এর আগে যে বেজের আগে কি যদি পাওয়ার হিসেবে শূন্য থাকে তার মান কত হয়, 1, তার মানে আমি এই যে জায়গাতে 1 দিতে পারি, যেহেতু আমি বলছিলাম এই যে এইটা, তাই না? অর্থাৎ যে কোনো বেজের উপর যদি শূন্য পাওয়ার থাকে তাহলে তার মান 1 হয়, এ কারণে এটার মান 1 দিতে পারি। এই যে বাই ছিল বাই। এবারে যে ইনভার্সের কথা আমি বলছিলাম যে ইনভার্স থাকলে কি করতে হবে, 1 বাই বসাবো, এই যে 1 বাই দিলাম, তাহলে ইনভার্সের কারণে যদি 1 বাই হয় তাহলে এখন বাকি কি থাকলো 3^3 এবং সেটা নিচে বসবে। ওকে, এর পরের লাইনে কি হবে দেখো, এই যে এখানে একটা বাই, এই যে এখানে একটা বাই, মেইন বাই কিন্তু আবার এটা উপরেরটা, তাই না? তো তোমরা কি করবা, যখন এরকম ডাবল বাই পাবা তখন মনে রাখবা যে এই যে প্রথম যে মেইন বাইটা তার উপরেরটাকে ঠিক রাখবো। তো উপরেরটাকে যখন ঠিক রাখবো তখন মেইন বাইটাকে ঘুরি মানে ইনটু করে দিতে হবে। তো মেইন বাই যখন ইনটু হবে তখন মেইন বাইয়ের নিচে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হরটাকে উপরে দেবো, দ্যাট মিনস হর লবের জায়গায় যাবে আর লব হরের জায়গায় আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে 3 উপরে যাচ্ছে, তো 3 উপরে যাওয়া মানে হলো কি 27, আর 1টা জাস্ট নিচে আসলো। এবারে এই যে এখানে 1 1 কোনো প্রয়োজন নেই রাখার, 1 আর 1 কি কাটা যায়, তাহলে থাকতেছে কি 27, এবং এটাই আমার কি অ্যান্সার। এর পরের প্রশ্নে দেওয়া আছে ঘনমূল 7² ইন্টু ঘনমূল 7 বাই বর্গমূল 7। এই ম্যাথটা করার আগে একটা ব্যাপার বলি, এই যে যখন তোমরা দেখবা ঘনমূল আছে তখন এই ঘনমূলকে ভাঙাইলে আমরা 1/3 পাই, আবার এই বর্গমূলকে ভাঙাইলে 1/2 পাই। একইভাবে যদি এই যে কোনো বর্গমূলের ভেতরে এই যেখানে মনে করো এম আছে সে, তো যদি এটা থাকে তাহলে আমরা কি করব, এই যে 1 বাই লিখবো, এই যে ভেতরে এখানে এম থাকার কারণে এম হবে। আমার যদি এম এর জায়গায় এখানে এক্স থাকতো তখন কি হইতো, ওই তখন এই যে জাস্ট এক্সটা হইতো। এটা একটু মনে রাখবা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা এই ম্যাথটা করি আর কি। তো দেখো এই ম্যাথে এই যে ঘনমূল চিহ্ন আছে না, তাহলে আমি কি করব, 7² ঠিক রেখে জাস্ট এই ঘনমূলের কাজটা করব, অর্থাৎ ঘনমূল ইকুয়াল এটা লিখবো। তো এটা কোথায় লিখবো, ওই জায়গায় লিখবো না, যার সামনে ওইটা আছে তার উপরে পাওয়ার করে দেব। তার মানে এর উপরে এর সামনে ছিল না, 7² সামনে ছিল না, তাহলে এখন এর উপর পাওয়ার করে দেব, ইন্টু ছিল ইন্টু। আবার একইভাবে এই যে ঘনমূলটা 7 এর সামনে ছিল, তাহলে 7 এর উপরে পাওয়ার হয়ে 1/3 বসবে। এরপরে নিচে ছিল বর্গমূল 7, এই বর্গমূল 7কেও চাইলে আমরা এভাবে ভাঙাইতে পারি, অর্থাৎ বর্গমূলকে 1/2 দিয়ে লিখতে পারি। তো এই অঙ্কে এটা না ভাঙাইলেও কিন্তু ম্যাথটা করা যায়, তো যেহেতু এটাকে না ভাঙাইলেও চলবে এজন্য আমি এটাকে জাস্ট একই রাখলাম। এরপরে এই যে দেখো ব্যাপারটা, এই 7, এই 7 এর জায়গায় 7, আর এই যে এখানে একটা পাওয়ার, এই যে একটা পাওয়ার, আমি বলছিলাম যে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তোমরা দেখছো যে সূত্রের মধ্যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তবে একটা ব্যাপার মনে রাখবা, যখন পাওয়ারে পাওয়ারে গুণ থাকবে তখন এই দুইটা পাওয়ারের মধ্যে যদি একটা নর্মাল সংখ্যা হয় আর একটা যদি কি হয় ভগ্নাংশ হয়, তাহলে এই নর্মাল সংখ্যাটা ওই ভগ্নাংশের উপরে গিয়ে বসবে, অর্থাৎ সে গুণ করবে লবের সঙ্গে। যেমন এখানে এই যে স্কোয়ার ছিল একটা কি পাওয়ার, আর এখানে 1/3, এটা অবশ্যই কি ভগ্নাংশ সংখ্যা না, তাহলে এই ভগ্নাংশ সংখ্যার উপরের সংখ্যা কি 1, তাহলে এই যে পাওয়ারটা সে 1 সঙ্গে গুণ হবে, তার মানে 2 হবে আর নিচে জাস্ট 3। এরপরে ইন্টু ছিল ইন্টু, আর এর তো কোনো কাজ করিনি আমি, যার কারণে এটা থাকবে। এরপরে এটারও কাজ করি নেই, এটাও থাকবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে 7 আর 7 ইন্টু আকারে আছে এবং বেস কি একই। আমি বলছিলাম যে বেস যদি একই থাকে এবং সে যদি কি ইন্টু আকারে থাকে তাহলে আমাদের কাজ কি, একটা বেস কমন নেওয়ার পরে ওদের পাওয়ারগুলোকে যোগ করা। তাহলে এই যে 7 7 একই হওয়ার কারণে একটা বেস কমন নিলাম, এবারে পাওয়ার যোগ করব, তাহলে 2/3, এই যে যোগ দিয়ে 1/3, নিচে তো আমার যা ছিল তা তো আছেই, ঠিক আছে। এর পরের লাইনে দেখো কি করব আমরা, এই যে 7 এর জায়গায় 7, এই দুইটা ভগ্নাংশের হরই কিন্তু আবার একই। তো যখন দুইটা ভগ্নাংশের হরই একই থাকে তখন জাস্ট একটা হর কমন নিয়ে উপরে যা আছে তাই লিখলেই হয়, অর্থাৎ দিকে 2 + 1 একই রাখলাম, এবং নিচে আমার তো কি ছিল, এই যে বর্গমূল 7 ছিল। এবারে পরের লাইনে যদি আমি কাজ করি,
তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে 7 এর জায়গায় 7, এরপরে উপরে ক্যালকুলেট করলে 3, এখানে 3 অর্থাৎ যে 2 1 যোগ করলে 3 হবে, আর এরপরে বর্গমূল 7। এবারে দেখো এখানে যা করা যায় সেটা হলো এই যে 3 3, মানে ভাগ আকারে আছে না 3/3, তাহলে একই জিনিস ভাগ আকারে থাকলে তো কাটাকাটি করলে সেখানে কিছু থাকে না, তো কিছু না থাকলে আমরা 1 মনে করতে পারি, তো 1 না লিখলেও হয় তোমরা জানো, তাহলে আমরা এটা লিখতে পারি। এরপরে লাইনে কি করা যায় দেখো, এই যে 7 আর এখানে কি বর্গমূল 7, এটাকে কাটাকাটি করব। তো যে কোনো একটা নরমাল সংখ্যাকে তোমরা মনে রাখবা যে কোনো একটা নরমাল সংখ্যাকে ডাবল রুট দিয়ে লেখা যায়। কিভাবে লেখা যায়, এই যে মনে করো আমি এখানে 5 লিখলাম, হ্যাঁ এইটাকে আমি এইভাবে লিখতে পারি, √5 ইন্টু √5। কেন লেখা যাবে, কারণ এই √5 আর √5কে যদি আমি এখন গুণ করি তাহলে √5 দিয়ে স্কোয়ার লেখা যায় না, মানে একই সংখ্যা ইন্টু আকারে থাকলে তো অবশ্যই একটা লেখার পর স্কোয়ার দেওয়া যায় নাকি। তো আমি যদি স্কোয়ার করি তাহলে এই যে স্কোয়ারের রুট কাটা যায়, তার মানে ইকুয়াল আবার কি 5টাই পাবো, তার মানে মূল সংখ্যাটা আমি কি পাচ্ছি। যার কারণে এখানে এই 7 এর জায়গাতেও আমরা কি করতে পারি, এই বর্গমূল 7 দুইবার ইন্টু আকারে লিখতে পারি। এর নিচে তো √7 ছিলই, এই নিচে √7 উপরে √7 কি কাটা, তাহলে অবশিষ্ট থাকলো কি জাস্ট √7, এবং আমাদের এটাই অ্যান্সার। এবারে 3 নম্বর প্রশ্ন দেখো, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 অল টু দি পাওয়ার আবার ইনভার্স 1। আমরা ইনভার্স 1 এর সূত্র দেখছিলাম যে ইনভার্স থাকলে কি হবে, অর্থাৎ যার উপর ইনভার্স আছে ওই ইনভার্সের কারণে আমি কি দেবো 1/, দেবো। তাহলে ইনভার্সের কারণে যদি 1/, হয় তাহলে এখন বাকি থাকলো কি 2 টু দি পাওয়ার 1, এই 2 টু দি পাওয়ার এই বাইয়ের নিচে বসবে। তো যেহেতু বেজের উপরে পাওয়ার এখানে 1 আছে, আমি বলছিলাম বেজের উপরে পাওয়ার 1 থাকলে লেখার কোনো প্রয়োজন নাই, যার কারণে লিখলাম না। এরপরে প্লাস ছিল, যেখানে প্লাস দেবো, একইভাবে আবারও এখানে ইনভার্স 1 আছে, তাহলে ইনভার্স 1 এর কারণে আবারও কি 1/, তাহলে এখন যদি ইনভার্সের কারণে 1/, হয় তাহলে ইনভার্স এখন বাদ, তাহলে থাকলো কি 5 টু দি পাওয়ার 1। তো এই যে 5 লিখলাম, এর নিচে 1 এর তো প্রয়োজন নাই, বেজের উপরে দরকার নাই 1 লেখার, এরপরে বাকি যা আছে তা আমি লিখলাম। এবারে দেখো ব্যাপারটা খেয়াল করে, এই যে ভেতরে যে প্রশ্নটা আছে দেখো, এটাও একটা ভগ্নাংশ হয়ে গেছে, এটাও একটা ভগ্নাংশ হয়ে গেছে। তোমরা জানো যে ভগ্নাংশের মাঝে যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে তাহলে নিঃসন্দেহেই আমাদের প্রথম কাজটা হলো লসাগু করা। তার মানে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ আমরা কি করব, লসাগু করব। তো লসাগু করার জন্য আমাদের কি করতে হবে, হরের লসাগু আগে করতে হবে নাকি, হর। তো 5 আর 2 এর লসাগু কত হয়, 10 হয়। এবারে এই লসাগু দ্বারা ওই ভগ্নাংশের নিচে ভাগ করা লাগবে, অর্থাৎ এই লসাগু দ্বারা প্রথমে কি করা লাগবে, আমাকে ভাগ করা লাগবে। তবে যদি ভাগ করি তাহলে কত পাবো, অর্থাৎ 10 আর 2 ভাগ করলে 5 হয়, যা পাবো এই ভাগফল দ্বারা উপরে আবার কি হবে গুণ, তার মানে 5 দ্বারা উপরে 1 কে গুণ করলে কি হবে 5 কে 5, তার মানে এখানে 5 লিখবো, প্লাসের জায়গায় প্লাস। একইভাবে এইখানেও এই কাজটাই করব, অর্থাৎ 10 গিয়ে এই 5 কে কি করবে, অর্থাৎ নিচে সবসময় ভাগ হবে আর ওই ভাগফল দ্বারা উপরে আবার গুণ হবে। তো 10 5 কে দ্বারা ভাগ করলে কত হবে 2 হবে, এবং 2 1 এর সঙ্গে গুণ করলে 2 1 কে 2 হবে। তাহলে এর পরের লাইনে কি যাচ্ছে, 5 আর 2 যোগ করলে, ও আমাদের তো এই যে ইনভার্স এটা ছিলই, এরপরে 5 আর 2 যোগ করলে 7, নিচে 10, আর এই যে ইনভার্স 1 ছিল, ইনভার্স 1 থাকলো। এখন দেখো আবারও ইনভার্সের কারণে আবারও কি লেখা যায় 1/, লেখা যায়। তোমরা জানো যে ইনভার্সের কারণে 1/, তো ইনভার্সের কারণে 1/, থাকলে যদি লেখা যায় তাহলে ইনভার্সের কারণে 1/, লেখার পরে বাকি কি থাকলো, বাকি থাকলো 7/10, তাহলে এই যে নিচে 7/10। ঠিক আছে, এরপরে লাইনে কি করা যাবে, এই যে ডাবল বাই আসছে, তো ডাবল বাই আসলে আমি বলছিলাম যে প্রথম যে মেইন বাইটা তার উপরেরটাকে লিখবো ইকুয়ালের পর, তারপরে মেইন বাইটাকে ইন্টু করে দেবো, এবং তারপরের কাজ হলো নিচের যে ভগ্নাংশটা এটাকে উপর নিচ করা, অর্থাৎ হরটাকে লব বানানো, লবটাকে হর বানানো। এখানে আমার হর ছিল 10, সে এখন লবের জায়গায় যাবে, আর এই যে লব ছিল 7, সে এখন হরের জায়গায় 7 হয়ে আসবে। তো গুণনে 1 এর কোনো মূল্য থাকে না, যদি ভগ্নাংশের নিচে হর হিসেবে 1 থাকে তাও সেই 1 এর কোনো মূল্য নাই, অথবা নর্মালি ভাবে যে কোনো ভগ্নাংশ হোক, নর্মাল সংখ্যা হোক, যার সঙ্গেই হোক না কেন, যদি 1 গুণ আকারে থাকে সেই 1 এর কোনো মূল্য নেই, যার কারণে এই 1টাকে আমি বাদ দিলাম। তাহলে 10/7, এবং আমার এটাই অ্যান্সার। এবারে অনুশীলনীর 4 নম্বর প্রশ্নে আসি। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে ইনভার্স 1টা আছে এটা কিন্তু শুধু এর উপরে আছে, এই 2 এর উপরে কিন্তু নাই। তা এ কারণেই এই 2টাকে ঠিক রাখার পরে আমার ইনভার্সের কাজ করতে হবে। তো আমি 2টাকে ঠিক রাখলাম, এবার ইনভার্সের কাজ করলে তোমরা জানো যে ইনভার্স মানে 1/, তো ইনভার্সের কারণে যদি 1/, হয় তাহলে এখন বাকির কি রইলো a টু দি পাওয়ার 1, তো a টু দি পাওয়ার 1, তো 1 এর তো প্রয়োজন নাই, লিখলাম না। এরপরে প্লাসের জায়গায় প্লাস, একইভাবে এখানেও কিন্তু 3 এর উপর ইনভার্স নাই, এই জন্য আমি 3 ঠিক রাখবো, আর b এর উপর ইনভার্স, তার মানে আমি 1/, লিখবো, আর তারপরে ইনভার্স বাদ দিয়ে b টু দি পাওয়ার 1 হয়, তো আমি জাস্ট b লিখবো, এবং এটা ইন্টু আকারে আছে, ইন্টু আকারে দেবো। কোনো মাঝখানে চিহ্ন না থাকলে তোমরা জানো যে সেটা ইন্টু আকারে থাকে, যার কারণে ইন্টু দিলাম। এবার ইনভার্সের কারণে ইনভার্স 1 ছিল, 1 দিলাম। এর পরের লাইনে কি দেখো, যদি এটা ইন্টু আকারে থাকে, আমি বলছিলাম নর্মাল একটা সংখ্যা যদি ভগ্নাংশের সঙ্গে ইন্টু থাকে তাহলে এই নর্মাল সংখ্যাটা ভগ্নাংশের লবের সঙ্গে গুণ হয়,
মানে উপরে গিয়ে গুণ হয়। তাহলে আমি গুণ করলে কি পাচ্ছি, 2 আর 1 গুণ করলে 2 কে 2 হবে, নিচে এ, মাঝখানে তো প্লাস ছিলই, আবারও এই 3 উপরে গুণ হবে, তাহলে 3, নিচে থাকতেছে এখানে জাস্ট বি। এরপরে ইনভার্স 1 তো ছিলই আমার। এখন আবারও খেয়াল করে দেখো যে এই যে ভেতরের অঙ্কটা, এটা দুইটা ভগ্নাংশ হয়ে আসছে। আর যদি ভগ্নাংশ হয়ে আসে এবং তাদের মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকে, আমি বলছি নিঃসন্দেহেই প্রথম কাজটা কি করতে হবে, লসাগু। তার মানে আমি এখানে লসাগু করতে পারি। তো লসাগু করলে এ আর বি এর লসাগু এ বি হয়। এখন আমাদের কাজ কি, এই লসাগু দ্বারা নিচে ভাগ, আমি বলছিলাম এর আগেও, তো ভাগ করলে কি হবে, যা মিল তাকে বাদ যাবে। অর্থাৎ এখানে এই লসাগু দ্বারা একে যদি আমি ভাগ করি, তাহলে এ আর এ মিল আছে, তাহলে এ বাদ, তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো বি, এবং যা বাকি থাকে তার দ্বারা উপরে গুণ হবে, অর্থাৎ বি দ্বারা 2 কে গুণ করব। তার মানে এখানে 2b হবে, এই যে প্লাসের দ্বারা প্লাস হবে। একইভাবে এখানেও তাই করব, অর্থাৎ এই লসাগু দ্বারা এই ভগ্নাংশের প্রথমে যে নিচে যে আছে তাকে ভাগ করব। তো ভাগ করা মানে মিলটা বাদ, তার মানে বি আর বি বাদ যাবে, তাহলে থাকলো কি এ, তা যা অবশিষ্ট থাকলো তা আবার উপরে গিয়ে গুণ হবে, তার মানে এ আর 3 গুণ করলে 3a হবে। ইনভার্স 1 ছিল, ইনভার্স 1 থাকবে। এরপরে আবারও আমরা যে কাজটা করতে পারি, দেখো খেয়াল করে, এই যে এর তো আর কোনো কাজ অবশিষ্ট নাই, তাহলে আমি কি করব, এই যে ইনভার্স আছে, ইনভার্সের কারণে আবারও 1/, লিখবো। এই যে ইনভার্সের কারণে 1/, লিখলাম। তো ইনভার্সের কারণে 1/, লেখার পরের কাজটা কি, যা আছে অর্থাৎ যার উপর ইনভার্স আছে সে এখন সরাসরি নিচে আসবে। তো নিচে আসলে আমি কি লিখতে পারি, যে 2b এখানে প্লাস 3a ডিভাইডেড দিয়ে এখানে ab ছিল, এই যে ab। ওকে, তো দেখো আবারও এখানে কি আসছে, 2টা বাই আসছে। আমি বলছিলাম যখন 2টা বাই আসবে তখন আমার কাজ কি, প্রথম যে মেইন বাইটা তার উপরেরটাকে ইকুয়ালের পরে লেখা, অর্থাৎ ঠিক রাখা, তারপরে কি মেইন বাইটাকে ইনটু করে দেওয়া। তো মেইন বাইটাকে ইনটু করার পরের কাজ কি আমি বলছিলাম, নিচে যে ভগ্নাংশটা থাকবে তাকে আবার চেঞ্জিং করে দেওয়া, মানে উল্টিয়ে দেওয়া, অর্থাৎ নিচেরটা উপরে লেখা, উপরেরটা আবার নিচে লেখা। তার মানে আমি এই উপরেরটা নিচে লিখবো আর নিচেরটা উপরে লিখবো, তার মানে এ বি আমার নিচে ছিল, এ বি এখন উপরে যাবে, আর এই যে 2b প্লাস 3a এইটা এখন এখানে আসবে। তো এখানে দেখো আমি 3a আগে লিখতে পারি, একটা 2b একটা 3a, তাই না? তা আমি যদি অ্যালফাবেটগতভাবে সাজাই তাহলে আগে তো a হয় তারপরে b হয়, তো এই কারণে আমি এটাকে সাজিয়ে লিখলাম। এবারে কি আসলো, এই যে এটার সঙ্গে 1 গুণ, আমি বলছি যে 1 যার সঙ্গেই গুণ থাক না কেন 1 এর কোনো ভ্যালু নেই, তা যার কারণে আমি 1 কে বাদ দেবো, তো থাকতেছে আমার ab, আর নিচে থাকতেছে 3a প্লাস 2b, এবং এটাই আমার কি অ্যান্সার।